মাঝে মাঝে বেরিয়ে যায়, নামটা আমার ভাল লাগে বলে। এর মানে এই নয় বিজিত হচ্ছে একটা প্রতীক মাত্র। আমি সবাইকেই কিন্তু নাম ধরে রাখছি। ওকে, হচ্ছে 8 অক্টোবর। আমরা পড়ছিলাম কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরির এখানে যে কোয়ান্টাম যে ব্যাপারটা আছে এবং কোয়ান্টাম মেকানিক্সের যে ব্যাপার আছে, তার মধ্যে কোয়ান্টাম থিওরির বেসিক্যালি কিছুই নেই এখানে চ্যাপ্টারে, কিন্তু যে ইফেক্টটা আমরা পড়াশোনা করছি, ফটো ইলেকট্রিক ইফেক্ট, সেখানে কোয়ান্টাম থিওরির ফান্ডা দিয়ে সেটা ব্যাখ্যা করা যায়। কোয়ান্টাম মেকানিক্সের ফান্ডা ছাড়া ব্যাখ্যা করা যেত না। ওকে, বাই দ্য ওয়ে এই টাইমে একটা কথা বলে রাখা দরকার, ফিজিক্সে এবার নোবেল প্রাইজ যেটা পেয়েছে সেটা কিন্তু একটা কোয়ান্টাম ইফেক্টের জন্য পেয়েছে, যেটা কোয়ান্টাম টানেলিং ইফেক্ট বলা হয়। তো যেটা অনেক আগে 1985 সালের দিকে থিওরিটিক্যালি কেউ বলেন, সেটা তখন মাইক্রোস্কোপিক লেভেলে করেছিলেন জোসেফসান জাংশন বলে একটা জিনিস, যেটা এখন ম্যাক্রোস্কোপিক লেভেলে তিনি ল্যাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন, এবং তার জন্য কিন্তু সেই গ্রুপ নোবেল প্রাইজ পেয়েছে। তো কোয়ান্টাম এবং কোয়ান্টামের ব্যাপারটা হচ্ছে এরকম যে 1930, 32, 50 এরকমের দিকে কোয়ান্টাম থিওরি যারা করেছেন প্রথম সারির লোক, তারা প্রায় সবাই নোবেল পেয়েছে। এটা এমনই একটা মার্ভেলাস এবং ডিফারেন্ট কনসেপ্ট, যেটা মানুষ বিশ্বাস না করতে চাইলেও তাদেরকে বিশ্বাস করতে হবে, বিকজ সেই থিওরির উপর বেস করে যা যা মানে কনক্লুশন আমরা টানবো, সেগুলো এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট, সেগুলোকে একদম 10 ডেসিমাল 12 ডেসিমাল পর্যন্ত মিলিয়ে দিতে পারছে, যেটা অন্য কোনো থিওরি কোনোভাবে পারে না। সেজন্য লোকজন প্রথমে বক্র দৃষ্টিতে তাকালেও, একটু টেরা চোখে তাকালেও, পরবর্তীকালে দেখেছে যে না, এটা ছাড়া কোনো গতি নেই। কখন? যখন আমরা খুব মাইক্রোস্কোপিক লেভেলে কোনো একটা অ্যাটমের ভিতর ঢুকে যাব, কোনো একটা ইলেকট্রনের সাথে কোনো একটা ইলেকট্রনের ধাক্কা হবে, কোনো একটা ইলেকট্রন ছুটে যাবে, নিউক্লিয়াসে ধাক্কা মারবে, কোনো একটা প্রোটন ছুটে গিয়ে নিউক্লিয়াসে ধাক্কা মারবে, বা নিউক্লিয়াসের ভেতর যেটা 10⁻⁻15 মিটারের মধ্যে থাকে, ওই অর্ডারে থাকে, তার ভিতরে কোনো একটা ডাইনামিক্স হবে। এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র যখন কেউ বিবেচনা করে, তখন ক্লাসিক্যাল যে থিওরি, আগে যে থিওরি, ক্লাসিক্যাল মানে আগে যে থিওরি এক্সিস্ট করতো কোয়ান্টামের আগে পর্যন্ত, সেই থিওরি দিয়ে ব্যাখ্যা করলে যে রেজাল্ট গুলো আমরা পাই, সেগুলো এক্সপেরিমেন্টের সাথে মেলে না। তো লোকজন ধীরে ধীরে যারা ফিজিক্স নিয়ে গবেষণা করেছেন, থিওরিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেরিমেন্টাল, পরবর্তীকালে এক্সপেরিমেন্টাল রেজাল্ট গুলো মেলানোর জন্য মাইক্রোস্কোপিক লেভেলের যে পরীক্ষাগুলো, সেখানে কোয়ান্টাম থিওরি কিন্তু তাদেরকে আহ, নিতে হয়েছে হেল্প, এবং ধীরে 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 ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এন্টায়ার ফিজিক্স। ওকে, এনিওয়ে, চলো আমরা আজকে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটার দুটো হোমওয়ার্ক দিয়ে দিই। ফটো ইলেকট্রিক ইফেক্ট যদি আমরা একটা পিকচারের সাহায্যে দেখি, ছবি এঁকে যদি বলি, সো দিস ইজ এ মেটাল, অ্যান্ড সাপোজ এইটা কালারটা আলাদা করে দিই, দাঁড়াও। এইখানে ধরো না ফোটন পড়ছে, ওয়েভ, বাট ইট ইজ এ প্যাকেট যার একটা কম্পাঙ্ক আছে নিউ, আর যার এনার্জি হচ্ছে E = H নিউ। বললো এখানে এক পিস, ধরে নাও কথার কথা, এখানে এক পিস একটা ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটা ইজেক্ট হলো, বেরোলো। বেরোনোর সময় দেখা গেল এর এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি হবে E - W < এর কাইনেটিক এনার্জি। এই ইফেক্টটাকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে দেখো এই জিনিসগুলো তোমাদের খুব বেসিক বইপত্রে যেগুলো দেওয়া থাকে, এর বাইরে কিছু ছোট ছোট জিনিস যেমন আমি প্রতিবার তোমাদের অ্যাড করতে থাকি, এবারেও কিন্তু একটু অ্যাড না করলে আহ, ঠিক আমার কেমন মনে হয় যেন অপরাধী অপরাধী। তো তার জন্য কিছু কিছু জিনিস, কিছু কিছু প্লট আমি কিন্তু এক্সট্রা অ্যাড করব। যেমন ধরে নাও ফার্স্ট প্লট, যেগুলো আমি আগে করাইনি। ফার্স্ট প্লট হচ্ছে এই যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে, নির্গত ইলেকট্রন যেগুলো রয়েছে, ঠিক আছে, নির্গত ইলেকট্রন, এদের 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 যদি আমি সংখ্যা বলি, সংখ্যা যে সংখ্যায় বেরোচ্ছে, ভার্সেস বা তীব্রতা যদি বলি, তীব্রতা মানে কত সংখ্যায় বেরোচ্ছে, তীব্রতা ইলেকট্রনের হয় না, ইন্টেন্সিটি সংখ্যা, নাম্বার ডেন্সিটি এরকম যদি বলি, ভার্সেস
কাইনেটিক এনার্জি যদি আমরা প্লট করি তাহলে কেমন দেখতে হবে? তো দেখা যায় যে এইদিকে যদি আমরা লিখি যে নির্দিষ্ট নির্দিষ্ট কাইনেটিক এনার্জি নিয়ে নির্গত ইলেকট্রন সংখ্যা তার সাথে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি এইটাকে যদি আমরা প্লট করি তাহলে দেখা যায় এটা মোটামুটি জিরো দিয়েও বেরোয় কিছু আমরা জানি তো এনার্জিটা কত হতে পারে এই কাইনেটিক এনার্জিটা যদি বলে কাইনেটিক এনার্জি নির্গত ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি বলে লেস দ্যান ইকুয়াল টু ই মাইনাস ডাব্লিউ তাহলে আমরা বলতে পারি যে এটা রেঞ্জ কি হতে পারে কে বলতে পারবে এটা রেঞ্জ কি হতে পাল্লাটা কি হতে পারে এনার্জির পাল্লাটা কি হতে পারে বল একদম তাই জিরো থেকে ই মাইনাস ডাব্লিউ তাহলে এখানেও আমরা জিরো একদিকে লিখবো একদিকে লিখবো ই মাইনাস ডাব্লিউ এর বাইরে তো হবে না প্যাটার্নটা দেখতে এরকম হয় কেন হয় কিভাবে হয় এগুলো জিজ্ঞেস করো না ইট ইজ জাস্ট সাম অ্যাডেড ইনফরমেশন যেগুলো তোমাদেরকে আমি দিচ্ছি এইরকম হয় মানে জিরোতে খুব কম সংখ্যক ইলেকট্রন বেরোয় আর ই মাইনাস ডাব্লিউতেও খুব কম সংখ্যক ইলেকট্রন বেরোয় মেজরিটি ইন বিটুইন এরকম থাকে ওকে समझ गया ধরো নেক্সট নেক্সট ধরো একটা প্রবলেম করি একটি ধাতুর কার্য অপেক্ষক ধরা বলে দিয়েছে এখান থেকে দেখে দেখেই লিখি 4.4 ইলেকট্রন ভোল্ট 4.4 ইলেকট্রন ভোল্ট ধাতুর এটা অবশ্য কপার ধাতু কপারের ক্ষেত্রে এটা হয় 4.4 ধাতুর পৃষ্ঠ থেকে আলোক তড়িৎ নিঃসরণের জন্য সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হবে বলো আই এম ওয়েটিং তোমরা বলো কে বলতে পারছো দেখি আমি এখানে কাউন্টার দিচ্ছি 10-15 সেকেন্ডের কাউন্টার দিচ্ছি কেউ বলতে পারছো কিনা আমি একটু দেখবো দেখার চেষ্টা করব যে রিয়েলি তোমরা ঠিকঠাক পড়ছো কি পড়ছো না হ্যালো 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 এখন হয়নি কি ফর্মুলা ইউজ করবে ডাব্লিউ মানে হচ্ছে কার্য অপেক্ষক ডাব্লিউ সমান কি হয় বলতো এইচ নিউ জিরো হয় না তাহলে ডাব্লিউ সমান আমরা লিখতে পারি আবার এইচ সি বাই ল্যামডা জিরো কারণ আমরা জানি সি সমান হচ্ছে নিউ জিরো ল্যামডা জিরো তাহলে ল্যামডা জিরো হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ ওয়েভলেন্থ এটা সমান হবে এইচ সি বাই ডাব্লিউ এবার কেন কেন আমি জিজ্ঞেস করছি এই ধরনের তোমরা ডাইরেক্ট এইচ সি ভ্যালু এগুলো বসিয়েছো তাই তো কত বেরিয়েছে বলো
-45, -45, তাহলে খুব ভালো ভুল করেছো। এনিওয়ে দেখো, তোমাদের মাথা কিন্তু সবসময় চালাতে হবে। মাথা চালাতে হবে মানে মাথা ঘোরাতে বলছি না, সবসময় মাথাটাকে খুলে রাখতে বলছি, যাতে করে তোমাদের মধ্যে অপেক্ষিক, যাতে করে তোমরা পূর্বে ব্যবহৃত ইকুয়েশন গুলোকে সঠিকভাবে ইউজ করতে পারো। মনে রাখবে, কোনো জিনিস, কোনো ইকুয়েশন, কোনো প্রামাণ্য বিষয় যেগুলো আমি তোমাদের দিয়েছি, কোনো জিনিসই কিন্তু ফেলার নয়। আমি দেখো তোমাদের বলেছিলাম যে কাইনেটিক এনার্জি ফর ইএম ওয়েভ, ইএম ওয়েভের জন্য আমরা বলেছিলাম এনার্জি ই ইন ইভি সমান হচ্ছে 12,400 বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রম। মনে আছে না নাই? হ্যালো, ই যদি ইভিতে হয়, ওয়েভলেংথ যদি অ্যাংস্ট্রমে হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য, এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য। তাই এইটা তো এনার্জি, ডাব্লিউটা তো এনার্জি। তাহলে এখানে ল্যামডা ইন অ্যাংস্ট্রম সমান আমরা লিখতে পারি 12,400 বাই ই ইন ইভি। এখানে দেখো তো ডাব্লিউ কত দিয়েছে, এটা দিয়েছে 4.4 ইভি। তাহলে এখানে যে করসপন্ডিং ল্যামডা জিরো যেটা, সেটা হবে এইসব কিচ্ছু লেখার দরকার নেই। এটা যে এইচ সি বাই ডাব্লিউ আছে, এটা সমান হচ্ছে 12,400 বাই ই ইন ইভি, ডাব্লিউ ইন ইভি। তাহলে এত অ্যাংস্ট্রম, তাহলে 12,400 বাই 4.4 অ্যাংস্ট্রম। এটা কত হবে? মোটামুটি এখানে যা দেওয়া আছে 2820 অ্যাংস্ট্রম দেওয়া আছে। আচ্ছা, তা তোমরা পেতে পারো 2.82 ইন্টু 10⁻⁻10 মিটার। তো এখানে দেখো, এই যে ক্যালকুলেশনটা, তোমরা যেখানে এইচ এর মান বসাবে 6.626 ইন্টু 10⁻⁻34, সি এর মান বসাবে, ডাব্লিউ এর মানের জায়গায় ওই ইভির ইটা বসাতে হবে, ই এর মান বসাবে। এই সমস্ত জিনিস বসাতে গিয়ে ক্যালকুলেশনে গন্ডগোল হতে পারে। সুতরাং এই ফর্মুলাগুলো কিন্তু খুব ইজিলি পটাপট অ্যান্সার দেয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম, কি পেলাম? আমরা এখানে পেলাম যে ওয়েভলেংথটা দরকার, সেটা হচ্ছে 2820। এবার আমাকে বলো তো দেখি, 2820 অ্যাংস্ট্রমের বেশি ওয়েভলেংথ দরকার না কম ওয়েভলেংথ দরকার ফটো ইলেকট্রিক ইফেক্ট হওয়ার জন্য? ঠিক বলেছো, কারণ আমরা জানি কম্পাঙ্কের সময় নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি ফেলতে হয়। তাহলে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্যের সময় এই তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য অ্যালাউড, যার জন্য জাস্ট ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হবে। তার মানে এর চেয়ে বেশি শক্তি করা মানে ল্যামডার মানটা এর চেয়ে ছোট 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 করতে হবে। তাহলে এটা ম্যাক্সিমাম। তাহলে এবার প্রশ্ন কিন্তু এটা ছিল না, আমি প্রশ্ন তোমাদের ভেঙে দিলাম, প্রবলেমটাকে পার্ট ওয়ান করে দিলাম। এবার এর পার্ট টু যেটা, সেটা প্রশ্নতে ছিল যে যদি কপারের কার্য অপেক্ষক 4.4 ইভি হয়, তাহলে দৃশ্যমান আলো দ্বারা কি কপারের ফটো ইলেকট্রিক ইফেক্ট করতে পারবো? তাহলে প্রবলেমটা অ্যাকচুয়ালি, প্রশ্ন এটা ছিল যে কপারের কার্য অপেক্ষক হচ্ছে 4.4 ইভি, দৃশ্যমান আলো দিয়ে কি কপারের আলোক তড়িৎ নিঃসরণ সম্ভব? এইটা ছিল প্রশ্ন। অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার তোমাদের বলে দিই, প্রিভিয়াস যে আমাদের ক্যালকুলেশন, সেখানে আমরা কাট অফ ওয়েভলেংথ কত দেখলাম? সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কাট অফ ওয়েভলেংথ কত দেখলাম?
1820 অ্যাংস্ট্রম। তার মানে এটা ন্যানোমিটারে করলে হবে 282 ন্যানোমিটার। আবার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কি? কে বলতে পারবে? মোটামুটি তারপর বলো। হ্যাঁ, লাস্ট কত হয়? ভেরি গুড। তাহলে মোটামুটি 350 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার মোটামুটি। মানে অ্যাংস্ট্রমে যদি বলো 3500 অ্যাংস্ট্রম থেকে, ভেরি গুড, 7500 অ্যাংস্ট্রম, এরকম রেঞ্জে। এবার তুমি দেখো এখানে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাই হচ্ছে 2820, আর আলোর রেঞ্জ শুরুই হচ্ছে 3000 থেকে। তাহলে আলো দিয়ে কি সম্ভব? দৃশ্যমান আলো দিয়ে কি সম্ভব? হ্যাঁ কি না? আমরা দেখলাম যে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য যেটা অ্যালাউড ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য কপারের, সেটা হচ্ছে ল্যামডা জিরো। ল্যামডা জিরোর চেয়ে কম আলো ফেলতে, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতে হয় আমরা জানি, সেটা হচ্ছে 1820 অ্যাংস্ট্রম। প্রশ্নে আছে দৃশ্যমান আলো দিয়ে কি আমরা পারবো? তো আমরা দেখে নিই যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ কি। দৃশ্যমান আলোর হচ্ছে 3500 থেকে 7500 অ্যাংস্ট্রম। ন্যানোমিটারে 350 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার। মোটামুটি মোটামুটি কেউ 46, 42, 56 এসব বড় নয়, ওই রেঞ্জের। আর আমার 282 ন্যানোমিটারের কম ফেলতে হবে, 200 ফেলতে হবে, 270 ফেলতে হবে, 100 ফেলতে হবে, 80 ফেলতে হবে, 90 ফেলতে হবে, এরকম করতে হবে। তো তাহলে আমার বলো আমরা কি পারবো? অ্যান্সার কি হবে? সম্ভব নয়। তাহলে এটা গুছিয়ে তোমরা লিখবে। এটা 2 মার্কস কোশ্চেন, হোমওয়ার্ক। ওকে, দেখো নেক্সট। নেক্সট আমরা দেখেছি আইনস্টাইনের সমীকরণ। এক্স রে গামারে দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট হবে না। এক্স রে গামার অতিবেগুনি দিয়ে করব। অতিবেগুনি 2500 দিলেই তো হবে, অতিবেগুনি রেঞ্জে চলে আসছে। হ্যাঁ, আরো কম, খুব কম দিলে হয় না, এক্স রে গামারে দিয়ে কি সম্ভব? তা তোমার প্রশ্নটার আনসার আছে, ভেরি গুড কোশ্চেন, এটা বলে দিই দেখো। এটা একটা প্রশ্ন আমার মাথায় অবশ্যই ছিল। নেক্সট 2 মার্কস কোশ্চেন। এক্স রে বা গামা রে ব্যবহার করে কি ফটো ইলেকট্রিক ইফেক্ট পেতে পারি? অ্যান্সার বলো কি হতে পারে? এক্স রে গামারে দিয়ে কি ফটো ইলেকট্রিক ইফেক্ট হতে পারে কোন একটা ধাতুর? কি মনে হচ্ছে? কে একজন বলো দেখি। হ্যালো হ্যালো হ্যালো। কি গো সবাই ঘুমিয়ে পড়লে নাকি? কটা বাজলো? 10টা 40। চিরন্তন, না এক এক করে বল। মনে হচ্ছে এটা সৃজনের গলা নাকি? আফটার এ লং টাইম। বলুন, কি সৃজনকে আগে সুযোগ দিই, অনেকদিন পরে এসছে। বল গামারে। হুম, গুড। এটা একটা ভালো কেন ভেদন ক্ষমতা বেশি গো? এ কি এমন জিনিস যে ভেদন ক্ষমতা এত বেশি হচ্ছে?
এক্স রেরও ভেতর কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি না কম? শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। এক্স রেও কিন্তু খানিকটা আধটুটা করতে পারে। ওকে, তোমারটা শুনলাম। নিরন্তন বলো, কি একটা বলছিলে, বলো। কার থেকে? তাহলে দৃশ্যমান আলো দিয়ে তোমার আমি হাড়গোড় ভেঙেছি কিনা দেখতে পারতাম না বলো? তাহলে ফালতু পয়সা খরচ না করে সূর্যের সামনে, আলোর সামনে দাঁড়িয়ে থাকতাম, আর পিছন দিকে ফটোগ্রাফিক প্লেট রাখতাম, নিয়ে আমাদের কঙ্কালের চেহারা নিয়ে আমরা চলে যেতাম ডাক্তারের কাছে ডাইরেক্ট, যে দেখুন আমার হাড় ভেঙেছে। কিন্তু আমাদের এক্স রে করতে হয়, কারণ হচ্ছে এক্স রে শক্তি বেশি, ভেদন ক্ষমতা বেশি। ওকে, সেটা আমরা পড়বো। আর পরের পরের চ্যাপ্টারে আমরা এগুলো পড়বো। তবুও এগুলো যেহেতু ক্লাস 10-এ একবার তোমাদের ছিল, তাই আমি একবার জানতে চাইছিলাম যে করা যাবে কি যাবে না। এই বলছে যাবে। আর কেউ? যাবে বললি জয়িতা, তাই তো? আর যাবে না কে বললো? সুমিয়া বলছে যাবে না। আর কারুর কোনো মতামত? নীলাঞ্জনা, রূপা, তোমরা সবাই বলো। পুড়ে থান থান করে দেবে, তাই তো? ইন্টারাক্ট করতে পারবে না, বেরিয়ে যাবে। দেখো, এই ধরনের নানা রকম প্রশ্ন আসে। তোমরা যদি কেউ কমেন্ট না করো, তাহলে আমি তোমাদের এটা খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পরবর্তীকালে দেখবে তোমরা যত বড় হবে, তত কোনো প্রশ্নের অ্যান্সার তোমরা ডাইরেক্ট হ্যাঁ বা নাই দিতে পারবে না। এগুলো হচ্ছে সেই ধরনের প্রশ্ন। দেখো, ইন প্রিন্সিপল নীতিগত দিক দিয়ে যদি আমরা বলি, যে আমরা যে প্রিন্সিপল গুলো পড়ছি, যে ফর্মুলা গুলো পড়ছি, এই ইন প্রিন্সিপল যদি আমরা দেখি, তাহলে গামা, গামা রে, এক্স রে, এদের শক্তি বেশি, এদের শক্তি বেশি। অবশ্যই এদের শক্তি ধাতু বা এদের কার্য অপেক্ষকের চেয়ে অবশ্যই বেশি। ধাতুর কার্য অপেক্ষকের তুলনায় অনেকটাই বেশি, অনেকটাই বেশি। তাই এখান থেকে শিওর শট আমরা বলতে পারি, শিওরলি আমরা বলতে পারি, অবশ্যই হবে, অবশ্যই হবে। তোমাকে যদি জিজ্ঞেস করে যে যিনি নোবেল লরেট পেয়েছে, তিনি কি আমাদের বিদ্যাভবনের পরীক্ষায় পাস করতে পারবে, অ্যান্সার হচ্ছে অবশ্যই পাস করতে পারবে। কিন্তু তিনি যদি আমেরিকান হন, কোনো যদি ইম্পর্টেন্ট কোনো বিদ্যাভবনে বিশাল কিছু আলোড়ন সৃষ্টিকারী কোনো ঘটনা না ঘটে, তাহলে সে জীবনেও কোনোদিন বিদ্যাভবনের মুখ দেখবে না। তো এক্স এর ক্ষেত্রে, গামারের ক্ষেত্রে অবশ্যই ধাতুর কার্য অপেক্ষকের তুলনায় তার শক্তি বেশি হওয়ার জন্য শিওরলি এটা হবে। দের ইজ নো চান্স অফ না হওয়াই, হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যে পয়েন্টটা তোমরা বললে, যে শক্তি যখন খুব বেশি হয়, তখন তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক ছোট হয়ে আসে। তাই ওরা ইলেকট্রনকে তাক মারার চেয়ে তাক করতে পারে না। ইলেকট্রনও ছোট, তরঙ্গ দৈর্ঘ্যও যদি ছোট হয়ে যায়, তখন ইলেকট্রনকে ওরা বেশি সংখ্যক ধাক্কা মারতে পারে না। না মারতে পেরে ওরা কি করে, ওটা ভেদ করে বেরিয়ে চলে যায়, পাস থ্রু করে যায়। তার জন্য আমার চান্সটা অনেক কমে যায়। তাহলে ক্ষমতা আছে, ক্ষমতা আছে, কিন্তু ইন্টারাকশনটাই তো কম। তাহলে এখানে হচ্ছে সাধারণত এটা অবশ্যই করবে, নিয়ম অনুযায়ী অবশ্যই করবে, কিন্তু কিন্তু শক্তি অতিরিক্ত বেশি হওয়ায় গামা রে, এক্স রে, এগুলো জাস্ট বেশিরভাগই ধাতু
বিশেষ করে গামারে, এক্স রে তাও খানিকটা আধটা হয়, গামারে আরো শক্তি বেশি। ধাতুর ইলেকট্রনের সাথে অতটা ইন্টারঅ্যাক্ট করে না, ইলেকট্রনের সাথে ফটো ইলেকট্রিক ইফেক্টটা একটু কম করে, অন্য অনেক রিয়াকশন করে, ফটো ইলেকট্রিক ইফেক্ট কম করে। তো এটার জন্য একটা বিশাল ডেডিকেটেড একটা সাবজেক্ট আছে রিসার্চ করার জন্য। সেই সাবজেক্টটা হচ্ছে ইন্টারাকশন অফ ম্যাটার উইথ ইএম ওয়েভস। এটা বিরাট বড় সাবজেক্ট হচ্ছে ইন্টারাকশন অফ ম্যাটার, পদার্থের ইন্টারাকশন কার সাথে, উইথ ইএম ওয়েভস। সেখানে তিন ধরনের, আমি জাস্ট নোট ডাউন করছি, তিন ধরনের ঘটনা ঘটে যখন এনার্জি খুব বেশি, তখন পেয়ার প্রোডাকশন হয়। মানে মানে একটা গামা রশ্মি গেল, সেখান থেকে একটা নিউক্লিয়াস যদি প্রেজেন্ট থাকে, সেখান থেকে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন বেরিয়ে চলে যায়। তার মানে রশ্মি থেকে পদার্থ তৈরি হয় যখন শক্তি খুব বেশি, মানে মোটামুটি 1 MeV মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে যখন বেশি হয়, তখন থেকে শুরু হয়। যখন মিডিয়াম যখন এনার্জি, মোটামুটি এক্স রে রেঞ্জের যখন এনার্জিটা হয়, এক্স রে রেঞ্জের এনার্জি যখন হয়, তখন এক ধরনের ইফেক্ট হয় যেটাকে বলা হয় কম্পটন ইফেক্ট। আর যখন কম শক্তি হয়, যে রেঞ্জে ইভি অর্ডারের, এটা কিলো ইলেকট্রন ভোল্ট অর্ডারের এক্স রে শক্তি হয়, ইভি অর্ডারের যখন হয়, অফ দ্য অর্ডার অফ ইভি, 10 ইভি, 12 ইভি, 15 ইভি, 10 ইভি, 10 ইভি, 5 ইভি, 40 ইভি, এই পর্যন্ত, তখন সেটা ওই ইউভি সাধারণ আলো এই রেঞ্জের মধ্যে থাকে, তখন আমাদের পছন্দের ফটো ইলেকট্রিক ইফেক্ট হয়। তার মানে কি তার মানে কি 1 MeV হলে এটা হবে না? হবে, কম হবে। কিন্তু 1 MeV কম আলো ফেললে কিন্তু এই দুটো হবে না, এই পেয়ার প্রোডাকশন হবে না। তুমি ইভি দিয়ে কিন্তু কম্পটন ইফেক্ট পাবে না, কিন্তু বেশি এনার্জির জন্য এগুলো সবগুলোই হবে, কিন্তু এটা মোস্ট প্রমিনেন্ট হবে। ওকে, এটা তোমাদের একদম আউট অফ সিলেবাস, কিন্তু জাস্ট যেহেতু প্রশ্নটা করলে, সেই জন্য তোমাদের অ্যান্সারটা আমি দিলাম যে এরকমও ঘটনা আছে। এবং এটা এটা একটা বিশাল রিসার্চের একটা টপিক, যেখানে অনেক দল দল সায়েন্টিস্ট এবং বিভিন্ন ধরনের আহ, লোক যারা এক্সপেরিমেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ থিওরিটিক্যালি স্টাডি করে ম্যাটেরিয়ালের বিভিন্ন প্রপার্টিজ, ইএম ওয়েভ তার মধ্যে ফেলে। ইএম ওয়েভ মানে কি, সেখানে এক্স রে ফেলতে পারে, গামা রশ্মি ফেলতে পারে, বিভিন্ন ইন্টেন্সিটি ফেলতে পারে, তীব্র আলো ফেলতে পারে, এই সমস্ত রিসার্চ করে। এনিওয়ে, নেক্সট। নেক্সট হচ্ছে এই যে আইনস্টাইন ইকুয়েশন, আইনস্টাইন সমীকরণ, সেই সমীকরণটা আমরা দেখেছি, দারুণ ধরনের ইকুয়েশন আছে। আমি লিখছি, তোমরা বলবে ঠিক লিখছি না ভুল লিখছি। প্রথম দায়িত্ব পড়বে এটা, আহ, কাকে দায়িত্ব দিই, সে যদিই বল দেখি। এটা আইনস্টাইন ইকুয়েশন, হ্যাঁ কি না? পালিয়ে গেছে, তাহলে নম্রতা বল। আর কেবল প্রীতম, জয়িতা, বলতে পারবি এটা ঠিক আছে না ভুল? একদম ঠিক আছে। যদি আমরা এটা লিখতাম ই কে সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ লিখতাম, তাহলে কি ঠিক ছিল? এটা কিন্তু নয়। এটার কারেক্ট ফর্ম কি? এটার কারেক্ট ফর্ম হচ্ছে ই কে লেস দ্যান ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এটা সেম। এরকম ইকুয়েশন লিখেছি, বা এরকম ইকুয়েশন লিখেছি ই কে ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো লিখেছি। আমরা এরকমও লিখেছি
এইচ সি কমন নিয়েছি 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 মাইনাস ল্যামডা 0 নিয়েছি, ইকে ম্যাক্স। এবার এটার ব্যবহারিক ইকুয়েশন, এখানে দেখো এইচ সি আছে, এটা যদি অ্যাংস্ট্রম লিখি তাহলে এটার একটা ব্যবহারিক ইকুয়েশন হয়ে যাবে। সেই ইকুয়েশনটা কি হবে বলো তো দেখি, যেখানে অঙ্ক কষতে গিয়ে খুব ইজি হবে। সেই ইকুয়েশনটা দেখো, এনার্জি আমরা জানি এনার্জি যদি ইভিতে হয় তাহলে সেটা হয় 12,400 বাই 12,400 বাই ল্যামডা ইন অ্যাংস্ট্রমে হয়। তাই তোমাকে যদি কোনো প্রবলেম দেয় ন্যানোমিটারে, তুমি অ্যাংস্ট্রমে কনভার্ট করে দেবে। আর ইভিতে যদি দিয়ে দেয় তাহলে তো একদম পুরো ইজিলি হয়ে যাবে। তাহলে কি করে বার করবো আমরা এই ইকুয়েশনটাকে, কি লিখবো? এই ইকুয়েশনটাকে আমরা লিখবো ইকে ম্যাক্স ইন ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 12,400 ইন্টু 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা 0, যেখানে যেখানে ল্যামডা এবং ল্যামডা 0 এগুলো অ্যাংস্ট্রম এককে। ওকে, এটা জাস্ট একটা ইকুয়েশন লিখে দিলাম। এবার প্রশ্ন পড়তে পারে, নেক্সট প্রশ্ন, এইটা 5 নাম্বারও পড়তে পারে বা 2 নাম্বারও পড়তে পারে। দু ধরনের ডিজাইনার প্রশ্ন এটা আছে। একই প্রশ্ন, যেমন দক্ষিণা তেমন পুজো দেবে, ঠিক কথায়, কিন্তু পুজোর মন্ত্রটা যেন পুরোটা পড়ে, এটা এনসিওর করে নিই, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে বা কোনো একটা সাইন্টিফিক অ্যান্সারের ক্ষেত্রে বা কোনো একটা ইমোশন ব্যক্ত করার জন্য ইউ ক্যান বি ইউর রিটেন ক্যান বি ভেরি ক্রিপস টু দা পয়েন্ট, কিন্তু পয়েন্ট গুলো যেন থাকে। তার জন্য কোনো টাইমে যদি তোমার মনে হয় একটু বেশি লিখে ফেলছি, কিন্তু না লিখলে পুরোটা কমপ্লিট হবে না, তাহলে কিন্তু সেটা কনফিডেন্টলি লিখে তারপর আসবে। ওকে, নেক্সট দেখো, এখানে প্রশ্ন বলছে যে ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে ফটো ইলেকট্রিক ইফেক্ট এর পরীক্ষায় পরীক্ষায় কিভাবে কিভাবে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান নির্ণয় করা যেতে পারে? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান নির্ণয় করা যেতে পারে, তা সমীকরণ, পরীক্ষা, তারপরে প্লট, এগুলো দিয়ে ব্যাখ্যা করো। আমি একটু হিন্টস দিচ্ছি, অ্যান্সারটা তোমরা লিখবে। সো দিস ইজ হোমওয়ার্ক। মনে রাখবে এখানে যে প্রশ্নগুলো আলোচনা করছি সেই প্রশ্নগুলো একটু এইচএস এর লেভেলের তুলনায় 25 to 30% স্ট্যান্ডার্ড, বেশি স্ট্যান্ডার্ড। ওকে, যাতে করে পরীক্ষার কোশ্চেনটা খুব সাবস্ট্যান্ডার্ড লাগে, তার জন্য একটু স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়াটা কিন্তু খুব দরকার। এনিওয়ে, দেখো এটাকে আমরা কি করে ব্যাখ্যা করব, কেউ কারোর কোনো আইডিয়া আছে? আমি এটা হিন্টস দেবো, তোমরা লিখবে। মনে রাখবে এইচএস এর পরীক্ষায় যদি তোমরা আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী ই কে ম্যাক্স, আমরা জানি ই কে ম্যাক্স সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ যদি লেখো, সেখানে তুমি আবার ব্যাখ্যা করতে যেও না। এইচ হচ্ছে, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক, ডাব্লিউ হচ্ছে অপেক্ষক, এই সমস্ত জিনিসগুলো বা মানে পরে যখন তুমি সময় পাবে, যখন তুমি পুরো লেখা হয়ে যাবে, তখন তুমি ওখানে একটা স্টার দিয়ে দেবে আর নিচে লিখে দেবে, স্টারে লিখে দেবে যে যেখানে চিহ্নগুলি নিজস্ব অর্থ বহন করে। কিন্তু এগুলো লেখার পেছনে কিন্তু টাইম নষ্ট করো না, কারণ ওগুলো সবাই মোটামুটি বোঝে। যদি না তুমি ওই ডাব্লিউটাকে যদি ফাই ফাই বা অন্য কিছুই ব্যবহার করো বা আহ, লিখে দিতে পারলে ভালো শর্ট ফর্মে, কিন্তু সবসময় লেখা কিন্তু যায় না। তো টিচার শুড কনসিডার দিস। আবার এটা ডিপেন্ড করছে ডিসক্রিপশনের উপর। এনিওয়ে, দেখো, বলো, কেউ বলতে পারবে এটা?
কার থেকে কার গ্রাফ? So you have told out graph. Very good. Stopping potential versus frequency. নিউ স্টপিং পোটেনশিয়াল মানে V0 তার সাথে নিউ যখন আমরা প্লট করেছি তখন দেখো এই নিউটা প্রথম দিকে আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে না, এটা ধরে নাও নিউ জিরো, তাহলে হচ্ছে, শুরু হয়েছে। তারপর নিউ এর মান আমি বাড়ালে দেখছি স্টপিং পোটেনশিয়াল মানে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে তাদেরকে স্টপ করার জন্য যে অ্যানোডের যে নেগেটিভ বিভব সেই বিভবটা ধীরে ধীরে বাড়ছে। তা আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য যদি আমরা কম্পেয়ার করি এরকম করে, তাহলে দেখতে পাবো এরকম বিভিন্ন পয়েন্ট আমরা পাবো। প্রথমে পয়েন্ট গুলোকে যদি জুড়ে দিই তাহলে একটা সরল রেখা পাবো। সেই সরল রেখার একটা এই অক্ষের সাথে অ্যাঙ্গেল পাবো, আর সেখানে আমি ট্যান থিটা এটার একটা পরীক্ষা লব্ধ মান পাবো, কারণ এগুলো পরীক্ষা করেই বার করছি। পরীক্ষা লব্ধ মান পাবো। এটা পরীক্ষা, এটা পুরো এক্সপেরিমেন্ট করলাম। এটা পুরোটা হচ্ছে এক্সপেরিমেন্ট। নাম্বার 1 স্টেপ, প্লট লিখলাম, এক্সপেরিমেন্ট করলাম। কি করলাম এক্সপেরিমেন্টে? বিভিন্ন আলোক উৎস ব্যবহার করলাম, করে দেখতে দেখতে দেখলাম একটা কম্পাঙ্কের জন্য শুরু হলো, তারপর আরো কম্পাঙ্ক বাড়াতে থাকলে দেখলাম যে বিভবের জন্য আমার কোনো রকম ফটো কারেন্ট পাবো না। কখন পাবো না? যখন অ্যানোডকে বা প্লেটকে ক্যাথোডের তুলনায় সামান্য ঋণাত্মক করতে হবে। সেই ভোল্টেজটা আমরা প্রতিবার বার করলাম। মিনিমাম যে ভোল্টেজ ঋণাত্মক করলে জিরো কারেন্ট হয়ে যায় প্রতি ক্ষেত্রে বার করলাম। করে আমরা একটা দুটো তিনটে চারটে পয়েন্ট নিলাম, 6টা 7টা 10টা, যার বেশি টাইম সে 20টা 25টা পয়েন্ট নিয়ে আমরা দেখলাম ইট ইজ লুকিং লাইক এ স্ট্রেট লাইন। আমরা স্ট্রেট লাইনটা টেনে দিলাম, টেনে দিয়ে সেই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের সাথে মানে কম্পাঙ্ক অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে সেটা চাঁদা দিয়ে মাপলাম। বা যদি তোমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন না জানো, y=mx+c যদি না জানি, তাহলে আমরা চাঁদা দিয়ে মেপে নিতে পারি। চাঁদা দিয়ে মেপে আমরা চাঁদা দিয়ে মেপে নেওয়াই ভালো, থিটা পাবো, তাই আমরা ট্যান থিটা পেলাম। নাও আমরা চলে গেলাম আইনস্টাইনের ইকুয়েশনে। 2 আইনস্টাইন ইকুয়েশন যেটা, সেখানে আমরা জানি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার মানেই হচ্ছে ই কে ম্যাক্স, এটা সমান হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ। আবার এটাকে আটকাতে গেলে যে নিবৃত্তি বিভব লাগে সেটা যদি V0 হয় তাহলে তার দরুন শক্তি হচ্ছে E0। তাহলে এই দুটো সমান হবে তবেই স্টপ হবে। তাহলে আমরা বসাই, তাহলে এখান থেকে লিখতে পারি E0 সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এখান থেকে দেখো V0 সমান এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস ডাব্লিউ বাই ই পাচ্ছি। তাহলে এখানে যে আমার অক্ষটা ছিল, একটা হচ্ছে V0, একটা হচ্ছে নিউ, তার মানে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, অ্যাজ ইফ এটা হচ্ছে ওয়াই, অ্যাজ ইফ এটা হচ্ছে এক্স। তাহলে আমরা জানি এখানে দেখতে পাচ্ছি এম এক্স, এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে সি। সিটা নেগেটিভ, তার মানে সিটা যদি নেগেটিভ হয় এখান থেকে মনে মনে শুরু হবে, তারপরে এখান থেকে রিয়াল শুরু হবে। তাহলে এই যে এম, সেই এম এর মান ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি, যেটা ট্যান থিটা পরীক্ষা লব্ধ বার হয়েছিল, এটা পরীক্ষা লব্ধ। আর এইটা আমি পাচ্ছি ইকুয়েশন থেকে, আইনস্টাইন ইকুয়েশন থেকে। সেটা আমরা দেখছি এটা হচ্ছে, এইটা পাচ্ছি এইচ বাই ই সমান হচ্ছে ট্যান থিটা। এইচ সমান পাচ্ছি তাহলে ই ট্যান থিটা, এইচ সমান আমরা পাচ্ছি ই ট্যান থিটা, এইচ সমান হচ্ছে ই ট্যান থিটা। দেখা গেছে ট্যান থিটার মান এমন হয় যাতে এইচ সমান
6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ডই হয়। এটাও কিন্তু অন্য আরেকভাবে প্রমাণ যে যদি এইচ এর মান ঠিক বের হয় তাহলে আইনস্টাইনের ইকুয়েশনটাও কিন্তু ঠিক। ওকে, নেক্সট কোন প্রশ্ন আছে? এগুলো কিন্তু রিভিশন হচ্ছে। নেক্সট নেক্সট হচ্ছে, এটা তোমরা ভাববে, বিভিন্ন পরীক্ষা এক এরকম করা হলো, পরীক্ষা এক বিভিন্ন ধাতু নিয়ে, বিভিন্ন ধাতু এবং একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো, কম্পাঙ্কের আলো দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট পরীক্ষা করা হলো। একটি নির্দিষ্ট তীব্রতার বিভিন্ন কম্পাঙ্কের আলো দিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট করা হলো। পরীক্ষা দুই, বিভিন্ন ধাতু এবং বিভিন্ন তীব্রতা, বিভিন্ন কম্পাঙ্কের আলো দিয়ে ফটো ইলেকট্রিক পরীক্ষা করা হলো। প্রশ্ন হচ্ছে প্রশ্ন হলো কোন ক্ষেত্রে V0 ভার্সেস কম্পাঙ্ক গ্রাফের নতি আলাদা আলাদা হবে। প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে V0 ভার্সেস নিউ গ্রাফের ছেদিতাংশ আলাদা হবে। এটা হোমওয়ার্ক, 2 মার্কস। নেক্সট, পদার্থ তরঙ্গ, ম্যাটার ওয়েভস, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের দিন আমি প্রচুর চিৎকার করেছি এবং বারবার তোমাদেরকে বুঝিয়েছি যে ম্যাথামেটিক্স ইজ নট সায়েন্স। কারণ আইনস্টাইন 1905 সালে যখন ব্যাখ্যা করে, 1905 সালে যখন ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করেন, চারিদিকে তোলপাড় পড়ে যায়, তখন তিনি ব্যবহার করেছিলেন এই ইকুয়েশনটা, যে ইএম ওয়েভের জন্য তিনি বলেছিলেন E ইকুয়াল টু এইচ বাই ল্যামডা হয়। এটা 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 তিনি ব্যবহার করেছেন 1905-এ। আর 1924 সালে এর ঠিক উল্টো ইকুয়েশন ব্যবহার করেছেন বিজ্ঞানী ডে ব্রগলি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তো অঙ্কতে আমরা ক্লাস এইট থেকেই বজ্রগুণন শিখে গেছি, সেটা করলে কিন্তু কবে না কবে এই ইকুয়েশন মিলে যায়। কিন্তু এই ইকুয়েশনটা লেখার জন্য কিন্তু 19টা বছর টাইম লেগেছিল, কারণ এটা ইএম ওয়েভের জন্য, আর এটা হচ্ছে পি ভরবেগের কোন কণার জন্য, কোন কণার তরঙ্গ দৈর্ঘ্য, এটা বলা, এই জিনিসটা বলতে কিন্তু অনেক টাইম লেগেছিল। সো দিস ওয়াজ সো ইম্পর্টেন্ট যে ডেবগলি প্রায় সবচেয়ে কম বছর বয়সে মনে হয় থিসিস করার পরেই তিনি নোবেল প্রাইজ পান। সো দিস ওয়াজ আ মার্ভেলাস ইকুয়েশন, যেটা ম্যাথামেটিক্যালি লুকস ভেরি ভেরি ইজি, বাট যা কনসেপচুয়ালি আমাদেরকে একটা আলাদা আসপেক্ট অফ, মানে আলাদা ডাইরেকশন, আলাদা ভিশন দিয়েছে ফিজিক্সের বিভিন্ন প্রবলেম বা
দেশ দুনিয়ায় যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে ব্যাখ্যা করার একটা আলাদা দিক দিয়েছে, নাজারাইয়া দিয়েছে এই ড্রেবক। ওকে, তো এখানে তিনি বলেছেন যেটা স্টেটমেন্ট, সেটা আমরা আগের দিন পড়েছিলাম। তার স্টেটমেন্ট ছিল এটাই যে প্রতিটি কণারই একটি সংশ্লিষ্ট কণার সাথেই একটি সংশ্লিষ্ট তরঙ্গ থাকে, যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু h/p, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। ইংরেজিতে আমরা বলেছিলাম যে এভরি ম্যাটেরিয়াল পার্টিকেল অ্যাসোসিয়েটস আ ওয়েভ। এই স্টেটমেন্টটা তিনি দিয়েছিলেন, এভরি ম্যাটেরিয়াল পার্টিকেল অ্যাসোসিয়েটস আ ওয়েভ। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফোটন যেটা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে আমরা কণা হিসেবে যখন ধরলাম, তার ভরবেগ আছে ধরলাম, ভর আছে, বেগ আছে, ভরবেগ আছে, যখন বের করলাম h/λ ধরলাম, সেটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারলাম কাকে? ফটো ইলেকট্রিক ইফেক্টকে, যেটা আলোকে তরঙ্গ ধরলে ব্যাখ্যা করা যায় না। এখানে ড্রেবগলি যে ফান্ডাটা দিলেন, সেটা উনি বললেন যে প্রত্যেকটা পদার্থরই কিন্তু একটা তরঙ্গ ধর্ম আছে। তাহলে আমরা দেখলাম একটু আগে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কণার মতো আচরণ করে। ড্রেবগলি বললেন প্রতিটি কণায় যারা গতিশীল তারাও তরঙ্গের মতো আচরণ করে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এই যে পি ইকুয়াল টু h/λ, যেটা শুধু তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য যেটা, এটা বলছে যে তরঙ্গকে ইএম তরঙ্গকে ফোটন কণা হিসেবে বিবেচনা করা যায়। করা যায়। আর ল্যামডা ইকুয়াল টু h/p বলছেন যে প্রতিটি গতিশীল কণারই একটি তরঙ্গ ধর্ম বিদ্যমান। সো দিজ আর দ্য টু থিংস যেগুলো আমাদের জুড়ে দিল যে পদার্থ, এইটা পদার্থ বোঝাচ্ছে, পিটা বোঝাচ্ছে কণা ধর্ম বোঝাচ্ছে, মানে পদার্থ হিসেবে বিবেচনা করতে বলছে, ম্যাটার হিসেবে বলছে, কণা হিসেবে বলছে। আর ল্যামডা বলছে তরঙ্গ ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছে, ওয়েভকে বোঝানোর চেষ্টা করছে। তো এই যে তরঙ্গটা প্রতিটি কণার মধ্যে থাকে, এই যে তরঙ্গ ধর্মটা থাকে, সেই জন্য এটাকে বলা হয় পদার্থ তরঙ্গ বলা হয়, যেটা ইংরেজিতে যার নাম হচ্ছে ম্যাটার ওয়েভস। ম্যাটার ওয়েভ। সো দিস ইজ নট অ্যাট অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ এটা নয়, এটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা তরঙ্গ। পদার্থ সাথে সাথে যায়। বৈশিষ্ট্যগুলো কি দেখলে দারুণ সুন্দর, তোমার মজা লাগবে, এবং কিছু কিছু ক্ষেত্রে তুমি চমকেও যেতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে যে এটি পদার্থ তরঙ্গের বৈশিষ্ট্য আমি লিখি। বেশি মাঝে মাঝে বেশি প্রশ্ন করবে না, কারণ বেশিরভাগই তোমাদের মানে যতটুকু বলার তোমাদেরকে সম্ভব ততটুকু বলবো। তোমাদের বইয়ে দেখলাম অনেক কিছু দিয়েছে, সব জিনিস জানার বোঝার ইমিডিয়েট কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি তার থেকে বেশি ইনফরমেশন দেব। কিছু ইনফরমেশন হিসেবে নাও, কিছু তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো যেগুলো তোমাদের এখন যে ক্যাপাবিলিটি তোমরা তৈরি করেছো সেখানে স্কোপে রয়েছে কিনা
সেটা দেখে ভেবে আমি বলবো, ঠিক আছে? পদার্থ তরঙ্গের ক্ষেত্রে এর বৈশিষ্ট্য যদি আমরা বলি, মজার মজার বৈশিষ্ট্য আছে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে তরঙ্গ বেগ, যেটা এই যে তরঙ্গ, এই তরঙ্গর বেগ হচ্ছে কণার বেগের সমান। এইটা কিন্তু হচ্ছে সমষ্টিগত বেগ, সমষ্টিগত বেগ। দু নাম্বার, যেটা স্টার দিচ্ছি, তোমাদের ব্যাখ্যা করা খুব টাফ, দশা বেগ যেটা, পদার্থ তরঙ্গের দশা বেগ যেটা, সেটা গ্রেটার দেন সি হয়। এটা প্রশ্ন করো না, ম্যাথামেটিক্যালি আমি তোমাদের প্রমাণ করে দিচ্ছি। ফিজিক্স লজিক জিজ্ঞাসা করো না, কারণ এটা এখন ব্যাখ্যা করাটা খুব ডিফিকাল্ট। সেটা হচ্ছে, দেখো, যদি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি হয়, তাহলে ভি ইকুয়াল টু, দশাবেগ তো এটা হয়, দশাবেগ সবসময় ভি ইকুয়াল টু এন ল্যামডা হয়, নিউ ল্যামডা হবে। নিউ মানে কি? সি বাই ল্যামডা, কিন্তু ল্যামডা মানে কি পেয়েছি আমরা? এটা ডে ব্রগলি থেকে পেয়েছি। কি পেয়েছি? ল্যামডা সমান এইচ বাই পি। তাহলে এখানে এইটাই, সরি, কোথায় কাটলাম, কি কাটলাম, কিছু ভুল করলাম? ল্যামডা সমান এইচ বাই পি, এইচ বাই ল্যামডা। এই সর্বনাশ, ল্যামডা ল্যামডা কোথায়? এখানে কিছু একটা গন্ডগোল করলাম। নিউ ল্যামডা, সি নিউ এস ল্যামডা টু নিউ ল্যামডা। তোমাদের বইয়ে কোথাও উল্লেখ নেই। তা হয়, এটা কিন্তু নিউ, হ্যাঁ। দশা বেগ হচ্ছে, দশা বেগ সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা। এবার সি বাই ল্যামডা লিখলে এটা কেটে যাচ্ছে, ল্যামডা ল্যামডা, সি চলে আসছে, সেটা দিয়ে না করে আমরা করবো ই ইকুয়াল টু, দেখে নিই, এইচ নিউ। তাহলে নিউ ইকুয়াল টু হচ্ছে, এখানে আমরা লিখতে পারি ই বাই এইচ, ল্যামডা সমান হচ্ছে এইচ বাই পি, এইচটা কাটতে হয়, চলে এসছে। এটা কেটে গেল। ই সমান হচ্ছে এম সি স্কোয়ার বাই পি সমান হচ্ছে এম ভি, সমান হচ্ছে সি স্কোয়ার বাই ভি, সমান হচ্ছে সি বাই ভি ইন্টু সি। এটা ম্যাথামেটিক্যালি আমরা প্রমাণ করতে পারি যে দশা বেগ হচ্ছে, দশা বেগের মধ্যে কোনো ইনফরমেশন যায় না। মনে রাখবে যে মহাবিশ্বে বিভিন্ন তাৎক্ষণিক বেগ বা দশা বেগ আলোর বেগের চেয়ে বেশি হতেই পারে, কিন্তু দশা বেগে কোনো ইনফরমেশন পাস হয় না। আর পৃথিবীতে এখনো পর্যন্ত এই আগের বছরের যে নোবেল প্রাইজটা পেয়েছে, সেই নোবেল প্রাইজ পাওয়ার আগে পর্যন্ত আমরা ধরেছিলাম আইনস্টাইনের ধারণা থেকে, যে কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট যেটা, সেটা প্রমাণ হওয়ার আগে পর্যন্ত মানে ওনারা দাবি করেন যে ওনারা কোনো ইনফরমেশন পাঠাতে পেরেছেন যেটা আলোর বেগের চেয়ে বেশি বেগে। কিন্তু তার আগে পর্যন্ত যতটুকু থিওরি এবং এক্সপেরিমেন্টাল নলেজ আমাদের কাছে ছিল, সেখান থেকে আমরা জানি
বা আমরা বুঝেছিলাম, আমাদেরকে বুঝিয়েছিলাম যে আলোর বেগের চেয়ে বেশি বেগে কোনো ইনফরমেশন পাস করানো যায় না, কোনো কণা পাস করানো যায় না, কণার বেগ হতে পারে না, কিন্তু দশা বেগ হতে পারে। দশা বেগে কোনো ইনফরমেশন যায় না। সুতরাং দিস ইজ নট সামথিং যেটা তোমাকে বিশাল ওরিড হওয়ার মতো। এনিওয়ে, 3 নাম্বার হচ্ছে এটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। কারণ কারণটা এখানে কারণটা আমরা লিখবো, তার আগে লিখি এটি এটি আধানযুক্ত বা আধানহীন বা আধানহীন যে কোনো পদার্থের জন্যই হতে পারে, পদার্থের জন্যই থাকে। ওকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় কেন বললাম, তার কারণ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সর্বদা, যদি শূন্য মাধ্যমে আমরা বলি, শূন্য মাধ্যমে যদি আমরা বলি, তাহলে এটা অলওয়েজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হয় যদি যে একটি 70 কেজি ওজনের বালক পৃথিবীর টানে 10 মিটার পার সেকেন্ড বেগে পড়তে দেখা গেল, এটা যদি প্রশ্ন করা হয় যে এক্ষেত্রে তার তরঙ্গ পদার্থ তরঙ্গের বেগ কত, যদি জিজ্ঞেস করি কি হবে? কে বলতে পারবে? ওই মুহূর্তে পদার্থ তরঙ্গের বেগ কত? হ্যালো হ্যালো হ্যালো, কেউ বলতে পারবে না? একদম তাই, প্রথম পয়েন্টটাই তো লিখেছি যে কণার যা বেগ, পদার্থের যা বেগ তাই হবে। তাহলে দেখো, কিন্তু এর তো সবসময় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর একটা কি তফাৎ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেটা, সেটা আহিত কণা যখন ত্বরান্বিত হয় তখনই কেবলমাত্র তৈরি হয়। আর এখানে তো ওরকম দরকার নেই আধান থাকুক না থাকুক, সে ত্বরণ নিয়ে চলুক বা না চলুক, তার কোনো একটা মুহূর্ত বেগ থাকলেই তার ক্ষেত্রে পদার্থ তরঙ্গ থাকবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আলোকের ক্ষেত্রে, ওয়েভের ক্ষেত্রে, ওয়েভ সৃষ্টি আহ, আহিত কণার আহিত কণার ত্বরান্বিত গতির জন্যও হয়, গতির জন্য হতে পারে বা হয়। কিন্তু পদার্থ তরঙ্গের জন্য এরকম কোনো প্রয়োজন নেই। পদার্থ তরঙ্গের ক্ষেত্রে আহিত, অনাহিত, ত্বরান্বিত বা মন্দীভূত বা সমবেগ কোনো কিছু ম্যাটার করে না। ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে বেগ থাকলেই, পদার্থের বেগ থাকলেই পদার্থ তরঙ্গ থাকবে। এগুলো হচ্ছে তফাৎ। আর একটা পয়েন্ট যদি আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্টের পর অ্যাড করি, যে স্থির বস্তু যদি হয়,
তাহলে সেক্ষেত্রে ভি ইকুয়াল টু 0, তাহলে তার ক্ষেত্রে এম ভি ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে পি ইকুয়াল টু 0, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/0, তার মানে ইট ইজ টেন্ডিং টু ইনফাইনাইট। তাহলে কোন একটা তরঙ্গের বিরাট বড় তরঙ্গ দৈর্ঘ্য মানে সে বেসিক্যালি তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অসীম হয়ে যাবে। তার মানে স্থির বস্তুর ক্ষেত্রে এখানে আমরা কনক্লুশন টানতে পারি, স্থির বস্তুর ক্ষেত্রে স্থির বস্তুর ক্ষেত্রে ডে ব্রগলি ওয়েভলেংথ, এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে ডে ব্রগলি ওয়েভলেংথ বলা হয়। ডে ব্রগলি ওয়েভলেংথ অসীম হয়। এখানে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এইটাকে বলা হয় ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এবার ডি ব্রগলি যে এরকম বললো পৃথিবীর সবাই মেনে নিল? অ্যান্সার হচ্ছে না। ডি ব্রগলির এই যে এটা হাইপোথিসিস বলা হয়, যে তখনও পর্যন্ত ডাইরেক্ট কেউ প্রমাণ করতে, ডিরেক্ট কেউ প্রমাণ করতে পারবে না, কিন্তু ইনডিরেক্ট এর প্রমাণ করা গেছে। এই হাইপোথিসিসটাকে ধরে নিলে অনেক কিছু জিনিস প্রমাণ করা যেত। কিন্তু পরবর্তীকালে একটা এক্সপেরিমেন্ট দিয়ে, যে এক্সপেরিমেন্টটা করেছিল ডেভিশন অ্যান্ড স্পেলিং মিস্টেক হতে পারে, অ্যান্ড জার্মার, এই দুজন বিজ্ঞানী একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেই এক্সপেরিমেন্টে অপবর্তন বলে একটা প্রপার্টি আছে, যেটা আমরা আলোর ক্ষেত্রে পড়বো, যেটা আলোর তরঙ্গ ধর্ম, যে আলো যে তরঙ্গ তা প্রমাণ করে, তরঙ্গ ধর্মের সাপেক্ষে যুক্তি দেয়। আলো যে তরঙ্গ ধর্ম তার সাপেক্ষে যুক্তি দেয় অপবর্তন, এবং সেই অপবর্তন কোন একটি কেলাসে করা হয়, একটি ক্রিস্টালে। কেলাসের প্রক্রিয়াটা কি? কেলাসে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে তা একটি নির্দিষ্ট কোণে বেঁকে যায়। এটা হচ্ছে অপবর্তন প্রক্রিয়া। মানে এখানে ধরো কোনো একটা কেলাস আছে, কেলাস মানে তো ক্রিস্টাল, নির্দিষ্ট দূরে ফেলবে। এবার ডিপেন্ডিং অন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এ একটা পার্টিকুলার ডাইরেকশনেই বেশি যাবে। এই যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, আর ক্রিস্টালের এই যে কেলাসের যে ল্যাটিস ধ্রুবক, কেলাসের যে ধ্রুবক সেটা যদি ডি হয়, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা অপবর্তন করার সময় আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে 2d sin থিটা সমান n ল্যামডা। এটা বিজ্ঞানী ব্র্যাগ, এগুলো আমরা রিপিট করব, এই পরীক্ষাটা এই ফর্মুলাটা দিয়েছিলেন। গল্পটা বোঝার চেষ্টা করুন, এখানে গল্পটা বোঝার চেষ্টা করুন। ডেভিসন অ্যান্ড জার্মার একটি অপবর্তন প্রক্রিয়া করেছিলেন। এখনো পর্যন্ত যা লিখেছি তারা তার কিচ্ছু করেনি, কিন্তু আমি এখানে শুধুমাত্র অপবর্তন প্রক্রিয়াটা কি হয় সেটা বলার চেষ্টা করছি, যে আলোর একটা প্রপার্টি, আলো যে তরঙ্গ ধর্ম আছে তার সাপেক্ষে যুক্তি দেয় এমন একটা ধর্ম অপবর্তন, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিফ্র্যাকশন। সেটা কি? সেটার ফান্ডা হচ্ছে যে আলো যদি কোনো একটা শার্প এজ পায়, একটা যদি ধারালো, একটা যদি সূক্ষ্ম একটা ধার পায়, তাহলে ও একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে যায় এবং সেখানে বেশি তীব্র হয়। মানে কোনো একটা জায়গায় আলো যখন তুমি দেবে, যদি একটা ছোট্ট ছিদ্র থাকে,
তাহলে আলোটা আর সোজা ভাবে ডাইরেক্ট না পড়ে অনেকগুলো ছোট 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 ইন্টেন্সিটিতে ভাগ হয়ে যায়, এটা আমরা পড়বো, এটা আমাদের এখন সামনে আছে। এই অপবর্তনটা প্রমাণ করে যে আলোর তরঙ্গ ধর্ম আছে। আলোকে যদি তরঙ্গ না ধরো, অপবর্তন জিন্দেগিতে প্রমাণ করা যায় না। তার থিওরিটা পুরোপুরি ধরা হয় আলো ওয়েভ হিসেবে ধরে, তবেই যা যা আমরা এক্সপেরিমেন্টালি পাই তার সমস্ত কিছু ব্যাখ্যা করা যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে ডেভিসন আর জার্মার এরা কিন্তু অপবর্তন করবে বলে কিছু করেনি, ওরা একটা ম্যাজিক রেজাল্ট পেয়ে গেছে। কি? এদের এক্সপেরিমেন্টটা বলি। তাহলে আমরা এখন বুঝলাম অপবর্তনটা কি, অপবর্তন কি হালকা হালকা বুঝলাম। কি বুঝি না বুঝি এটুকু অন্তত বুঝলাম যে অপবর্তন প্রমাণ করে আলো একটি তরঙ্গ, যেমন ভাবে প্রতিফলন প্রমাণ করে, যেমন ভাবে প্রতিসরণ প্রমাণ করে, তেমন ভাবে অপবর্তন, ব্যতিচার, সমবর্তন এগুলো আমরা পড়বো। এই সমস্ত প্রপার্টি গুলো ব্যাখ্যা করে যে আলো একটি তরঙ্গ, এবং তার ক্ষেত্রে একটা ফর্মুলা আমরা ব্র্যাগ দিয়েছে 2d sin থিটা ইকুয়াল টু n ল্যামডা, যেখানে n হচ্ছে একটি অখণ্ড সংখ্যা, ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা আলোর না হয়ে ইএম ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য, থিটাটা হচ্ছে ব্র্যাগ কোণ, ডি হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট। এইটুকু আমরা আপাতত জানি। এদের এক্সপেরিমেন্টটা কি? এদের এক্সপেরিমেন্টটা আমাদের বুঝতে হবে। এরা কিন্তু ওই ব্র্যাগ ডিফ্র্যাকশন প্রমাণ করার জন্য তারা করেন। তারা কি করেছে, একটা ক্রিস্টাল নিয়েছে, একটা কেলাস নিয়েছে, ক্রিস্টাল নিয়েছে, সম্ভবত সেটা নিকেলের মনে হয়, দাঁড়া 1927 সালে হ্যাঁ নিকেলের, নিকেল 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 হ্যাঁ নিকেল, নিকেলের একটা সিঙ্গেল ক্রিস্টাল নিয়েছে, নিকেলের একটা সিঙ্গেল ক্রিস্টাল নিয়েছে, তার উপর তারা কি করেছে, ইলেকট্রন ফেলেছে। এখানে ধরে নাও ইলেকট্রনের গান আছে, ইলেকট্রন বেরোচ্ছে এখান থেকে, আর এখানে একটা পজিটিভ পাত আছে, এরকম আছে, এখানে ফুটো আছে, এখানে একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে। তাহলে ইলেকট্রন এখানে সৃষ্টি হবে, এখানে অ্যাক্সিলারেট হবে, আর এদিকে বেরিয়ে আসবে, ফুটোটা দিয়ে বেরিয়ে আসবে। ইলেকট্রন এদিক দিয়ে বেরিয়ে এসে এখানে যা ভোল্টেজ থাকবে, এখানে ভোল্টেজ যদি বিভব যদি ভি হয়, তাহলে এখানে ইলেকট্রনের শক্তি কত হবে বলো? ইলেকট্রনের সামনে যদি কেউ পজিটিভ ভি ভোল্টেজ ধরে থাকে, এটা এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ফিলামেন্ট। ফিলামেন্ট থেকে তো ইলেকট্রন নির্গত হয় যখন আমরা এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে হিটিং করব, সেই ফিলামেন্ট থেকে ইলেকট্রন বার করছে। ইলেকট্রন বের করে তার সামনে একটা পজিটিভ তার ধরে, পুরো জিনিসটা বায়ু শূন্য, এই জিনিসগুলো সব বায়ু শূন্য। তাহলে এর ইলেকট্রনের শক্তি হবে ই ইন্টু ভি, সেটাকে এই ক্রিস্টালের উপর ফেলেছে। এইটা বিভব এদের জানা, এটা জানা। তাহলে এইটাই ইলেকট্রনের শক্তি, মানে এটাই কাইনেটিক এনার্জি। এবার এরা পরীক্ষা করে দেখছে, এরা পরীক্ষা করে দেখছে যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, অ্যাঙ্গেলটা এদিকেই নেয়, একটা নির্দিষ্ট এই অ্যাঙ্গেলটা এখানে নেয়, ক্রিস্টালের সাথে এই অ্যাঙ্গেলটা নেয়, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ওরা ম্যাক্সিমাম তীব্রতা পাচ্ছে। এবং ওরা দেখেছে যে নিকেল ক্রিস্টালের ক্ষেত্রে যখন ভি ইকুয়াল টু 54 ভোল্ট দেওয়া হয়, ভি ইকুয়াল টু যখন 54 ভোল্ট দেওয়া হয়, তখন থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, এই 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 ডেটাগুলো একটু মনে রাখবো, 65 ডিগ্রি না কত ডিগ্রি, 54 ভোল্ট দিয়ে 65 ডিগ্রিতে কোণে বেশি
তীব্র ইলেকট্রন পেয়েছে, এইদিকে ইলেকট্রন দেখছে এই অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে, এটা কিন্তু ইলেকট্রনের তীব্রতা। তো ওরা অবাক হয়ে গেল যে ইলেকট্রন তো কণা, একটা জায়গায় পড়লে তো ইলেকট্রন চারিদিকে ছিটিয়ে চলে যাওয়া উচিত। তুমি এরকম তো কোনোদিন করতে পারো না যে উপর থেকে গ্লাস থেকে জল ফেলছো, জলটা দেখছো 52 ডিগ্রি কোণে বেঁকে তোমার কেউ একজন বন্ধু শত্রু যেই থাকুক তার কপালে গিয়ে হিট করছে, এরকম কি কোনোদিন হয়? ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাক্সেলারেট করে নিকেল ক্রিস্টালের উপর ফেলে দেখছে একটা ডেফিনিট অ্যাঙ্গেলে গিয়ে ইলেকট্রন সবচেয়ে তীব্র ইলেকট্রন পাচ্ছে। এখানে ওরা ইলেকট্রন ডিটেক্ট করার জন্য একটা সিস্টেম রেখেছে, ইলেকট্রন ধরার জন্য, ইলেকট্রন আছে কিনা বোঝার জন্য। কিন্তু মোদ্দা কথা হচ্ছে ওরা ইলেকট্রন ফেলেছে নিকেল ক্রিস্টালের উপর, এবং সেখানে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে ওরা দেখছে যে আপতিত ইলেকট্রন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, চাপ খেয়ে গেল। বলছে এরকম ধরনের বাঁকার কেস তো অপবর্তনে হয়, কিন্তু আমি তো কণা দিয়ে করেছি, ইলেকট্রন তো কণা, কণাকে ফেলেছি ক্রিস্টালের উপর, তার একটা ডাইরেকশনে আমি দেখছি কণাটা তীব্র সবচেয়ে বেশি পরিমাণ যাচ্ছে। অবাক করা কেস, এ তো অপবর্তনের মতন হয়, কিন্তু অপবর্তন তো তরঙ্গের হয়। বলছে দেখি 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 ব্র্যাগের ফর্মুলা ফেলে দেখি কি হয়। তখন এই যে ডেটাগুলো ওনারা পেলেন ভি আর 65 ডিগ্রি, তাহলে আমরা এখানে পেলাম ওদের এক্সপেরিমেন্ট থেকে, এদের যে এক্সপেরিমেন্ট সেখান থেকে আমরা পেলাম কি, ভোল্টেজ সমান হচ্ছে 54 ভোল্ট, থিটা সমান 65 ডিগ্রি, আর ব্র্যাগের ফর্মুলা নর্মাল ডিফ্র্যাকশন ফর্মুলা, অপবর্তন, ওরা বুঝতে পারছি যে অপবর্তন গেস করলেন, অপবর্তনের ফর্মুলা হচ্ছে 2d সাইন থিটা সমান এন ল্যামডা, এনটাকে না হয় আমরা 1 ধরলাম, একদম প্রথম ম্যাক্সিমা। তাহলে সেক্ষেত্রে ল্যামডা যদি বার করছে, এবং এর ক্রিস্টালের ডি যেটা হয় সেটা হয় তোমার 0.91 অ্যাংস্ট্রম, নিকেল ক্রিস্টালের ক্ষেত্রে হয় 0.91 অ্যাংস্ট্রম হয়। এটা বসিয়ে তারা দেখছে 2 ইন্টু 0.91 ইন্টু সাইন 65 ডিগ্রি, এটা করে ওনারা পাচ্ছে 1.67 অ্যাংস্ট্রম। এগুলো খানিকটা আমার ডেটাগুলো কেন মনে আছে, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এবং ফ্যাসিনেটিং এক্সপেরিমেন্ট, যেটা ফিজিক্সের পুরো দেখা, চাহনি, ফিলিংস, আবেগ সবকিছু চেঞ্জ করে দিয়েছে। এবং একজন পিএইচডি করেছে 22, 24, 25, 26, 30 বছরের একজন দীপ্ত একজন স্টুডেন্ট যার নাম ড্রেবগলি, তার থিওরিকে তার 3-4 বছরের মধ্যে প্রমাণ করে দিয়েছে। দুর্ধর্ষ একটা এক্সপেরিমেন্ট, দুর্ধর্ষ তার ফিলিংস, যেখানে আমরা জানি অপবর্তন হয় শুধুমাত্র ওয়েভের জন্য এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য। 2d সাইন থিটা সমান এম ল্যামডা, এবং ওনারা কি করলেন, ওনারা শুধুমাত্র এখান থেকে এইটা বসালেন, 65 ডিগ্রিটা বসালেন, আর সব তো জানা। 65 ডিগ্রি বসালেন, এটা অলরেডি জানা ডি, এটা অলরেডি নোন। ওনারা জানার চেষ্টা করলেন কত তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ যদি আমি অপবর্তনের কথা ভাবি, তাহলে সেটাকে আমরা 65 ডিগ্রি অ্যাঙ্গেলেই পাবো। এটা তিনি দেখার চেষ্টা করলেন। তারপর ওদের মাথায় এলো, আচ্ছা ড্রেবগলি তো বলেছিলেন যে কেউ যদি কোনো ইলেকট্রন যদি গতিশীল হয়, তার যদি একটা বেগ থাকে, তাহলে তো তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, যেটাকে ড্রেবগলি তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় বা পদার্থ তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। সেটা তারা ক্যালকুলেট করলেন ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি করে। কি করে বার করব? আমরা তো জানি কাইনেটিক এনার্জি কত। কাইনেটিক এনার্জি এটা কিন্তু সেপারেট ক্যালকুলেশন, দিস ইজ আলাদা, এটা আলাদা ক্যালকুলেশন। এখানে এখানে আলো হচ্ছে তরঙ্গ, তার জন্য ক্যালকুলেশন। এখানে কণার তরঙ্গ ধর্ম ক্যালকুলেশন। কাইনেটিক এনার্জি কত? 54 ভোল্ট। তাহলে এনার্জি কত? 54 ইলেকট্রন ভোল্ট।
এখানে তিনি করেসপন্ডিং ল্যামডা বার করে দেখলেন সমস্ত কিছু 6.627 সব বসিয়ে দেখলেন এক্স্যাক্ট হুবহু 1.67 অ্যাংস্ট্রমই আসছে। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? একটু হ্যাঁ হু করো প্লিজ। বুঝতে পারছো? মার্ভেলাস জিনিস। মানে ডেভিসন এন্ড জার্মার এক্সাইটেড হয়ে তিনি বললেন, তারা বললেন, আরে ইলেকট্রনকে যাকে এতদিন ধরে কণা ভাবতাম, ও তো আবার অপবর্তন করে। যে অপবর্তনটা জিন্দেগিতে কখনো তুমি যদি কণা ভাবো আলোকে, তার থিওরি এস্টাবলিশ করতে পারবে না, তাকে তরঙ্গই ধরতে হবে। তার মানে এটা একদম ওয়েল এস্টাবলিশড হয়ে গেল, যদি ইলেকট্রন একটা কণা হিসেবে যদি গতিশীল হয় এবং তার যদি একটা তরঙ্গ ধর্ম থাকে, যার তরঙ্গ দৈর্ঘ্য তা পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যেটা ড্রেবগলি দিয়েছেন h/p, তার সাথে হুবহু এক্সপেরিমেন্টালি আমি মেলাতে পারি, তাহলে আমরা কি কোন হরিদাস পাল আমাদের সবারই থাকবে। তাহলে মহাবিশ্বের যে কোনো পদার্থ যার একটা ভর আছে, যার একটা বেগ আছে, মানে ভরবেগ আছে, তারা যখন মুভ করে তাদের সাথে 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 তরঙ্গ কিন্তু মুভ করে, যে তরঙ্গটাকে আমরা পদার্থ তরঙ্গ বলি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ফেমাস এক্সপেরিমেন্ট, যেটা ফিজিক্সের পুরো হোল হিস্ট্রিটা উইটনেস করেছে। সেটা হচ্ছে ডেভিস এন্ড জার্মার এক্সপেরিমেন্ট, যেটা প্রুভ করেছেন যে ডেভগলি যেটা ওই ছোট বয়সে দীপ্ত বুদ্ধিতে বলেছেন, সেটা কিন্তু একদম সঠিক এবং 100% সঠিক। এক্সপেরিমেন্টালি প্রুভেন থিংস ইজ অলওয়েজ অ্যাকসেপ্টেবল ইন ফিজিক্স। এক্সপেরিমেন্টালি প্রুভ হয়ে গেছে এবং তার জন্য বিশাল টাইম লাগেনি, খুব কুইক। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন পেলাম, এই যে এক্সপেরিমেন্ট, ডিজি এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট প্রমাণ করলো যে ইলেকট্রন ইলেকট্রন অপবর্তন করে। সারপ্রাইজিং একটা ফ্যাক্ট। কেন সারপ্রাইজিং? তার কারণ হচ্ছে ইলেকট্রন হচ্ছে কণা, আর অপবর্তন হচ্ছে ইএম ওয়েভের ধর্ম। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস প্রমাণ করলেন, যে গতিশীল ইলেকট্রনের গতিশীল ইলেকট্রনের বদলে যদি ড্রেবগলি তরঙ্গ দৈর্ঘ্যের ড্রেবগলি তরঙ্গ দৈর্ঘ্যের পদার্থ তরঙ্গ পদার্থ তরঙ্গ কেলাসের উপরে পড়েছে, কেলাসের উপরে পড়েছে, এমনটা ভেবে, এমনটা ভাবলে ভাবলে অপবর্তন সংক্রান্ত সমস্ত প্রিভিয়াস থিওরি হুবহু মিলে যায়। তাহলে এখান থেকে দুটো জিনিস প্রমাণ হলো। প্রথমটা থেকে প্রমাণ হলো প্রথমটা থেকে প্রমাণ হলো কণা তরঙ্গ ধর্ম দেখায়। যেটা ড্রেবগলি বলেছেন, ড্রেবগলি পার্ট ওয়ান, ড্রেবগলি পার্ট ওয়ান। আর সেকেন্ডটা থেকে প্রমাণ করলো ল্যামডা ইকুয়াল টু h/p হচ্ছে ভেরি ট্রু ইকুয়েশন। এই দুটো জিনিস প্রমাণ। নেক্সট আর ছোট্ট একটা কথা বলে ছেড়ে দেবো। তাহলে তরঙ্গ, ধরে নাও একটা পদার্থ, ছবি ছবি আঁকি, একটা পদার্থ ধরো না এইভাবে যাচ্ছে ভিবে, তাহলে ঠিক পদার্থ তরঙ্গটা কেমন দেখতে হবে? ওটা কিচ্ছু না, এই পদার্থটাকে রিপ্লেস করে দাও এরকম একটা তরঙ্গ, এই তরঙ্গটা অ্যাজ এ হোল ভিবেগে যাবে। এইটা পদার্থ তরঙ্গ, আর এইটা হচ্ছে পদার্থ, এটা হচ্ছে পদার্থ। এই হলো এটা ছবি। নেক্সট,
এই যেহেতু আমরা পেলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, তাহলে এখান থেকে ল্যামডা নির্ণয় করার কেস থাকবে। নাম্বার ওয়ান, ইলেকট্রন ভি ভোল্ট বিভব ধরে নাও, মানে শক্তি ধরে নাও, ইভি এত জুল শক্তি, তাহলে সেক্ষেত্রে ল্যামডা সমান কত বার করবে এবং এখানে প্রমাণ করবে ল্যামডা সমান 12.27, ঠিক আছে, ল্যামডা সমান 12.27 বাই রুট ভি এত অ্যাংস্ট্রম, যেখানে ভি হচ্ছে ভোল্ট এককে, ভি হলো ভোল্ট এককে। নেক্সট আমরা অফলাইন ক্লাসে আমরা কি কি পড়বো? ল্যামডা ফর প্রোটন, ল্যামডা ফর নিউট্রন কারণ নিস্তড়িত হলেও হয়, ল্যামডা ফর ডিউটেরন, ল্যামডা ফর আইডিয়াল গ্যাস, ল্যামডা ফর এনিথিং, ঠিক আছে। আর আমরা প্রবলেম করব, সিলেক্টিভ কিছু প্রবলেম, শনিবার মিস করো না। সিলেক্টিভ প্রবলেম এখানকার থিওরি, এখানকার সিলেক্টিভ প্রবলেম করাবো, কিছু কোশ্চেন অ্যান্সার আমি ডিসকাস করে দেবো, অ্যান্ড রবিবার আই উইল মুভ টু দ্য নেক্সট চ্যাপ্টার। সানডে নেক্সট চ্যাপ্টারে মুভ করবো। কেউ কোনো প্রশ্ন প্লিজ করো না, কারণ হচ্ছে আমার কাছে সময় প্রচন্ড কম। কেউ যদি ল্যাগ করে যাও তাহলে কিন্তু সে নিজের দায়িত্বে নিজে তুলে নিবে। ওকে, চলো টাটা, থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ, কারণ এতক্ষণ ধরে সহ্য করার জন্য। গুড নাইট।